नवनिर्वाचित राष्ट्रीय अध्यक्ष आदरणीय नितिन नवीन जी का अभिनंदन हमारे लोकप्रिय प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी करेंगे। हम सब जोर से तालियों के साथ नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो, भारतीय जनता पार्टी जिंदाबाद। भाजपा एक ऐसी पार्टी है जहां लोगों को लगता होगा कि नरेंद्र मोदी देश के प्रधानमंत्री है, तीसरी बार प्रधानमंत्री बने, 50 साल की छोटी आयु में मुख्यमंत्री बन गए, 25 साल से लगातार हेड ऑफ द गवर्नमेंट रहे हैं। ये सब अपनी जगह पे हैं, लेकिन इन सबसे भी बड़ी चीज मेरे जीवन में है, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं। ये सबसे बड़ा गर्व है। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नितिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। আমরা প্রথমে প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনলাম। সর্বভারতীয় দল বিজেপির নতুন দলীয় রাষ্ট্রীয় সভাপতি নিযুক্ত হলেন বিহার থেকে ৪৫ বছর বয়সী নিতিন নবীন। অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দল যার হাত ধরে প্রথম যাত্রা শুরু করেছিল তিনি একজন আদ্যপাদ্য বাঙালি, নাম স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির কনিষ্ঠ সন্তান। তিনি ছিলেন বিজেপির পূর্বতন নাম জনসংঘের প্রথম রাষ্ট্রীয় সভাপতি। এই দল সারা ভারতে প্রভাব বিস্তার করলেও বাঙালিদের কাছে কলকে পায়নি বা এখনও পাচ্ছে না। বাঙালিদের কাছে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল আপন হলেও বিজেপিকে অচ্ছুত ও সাম্প্রদায়িক বলে মনে হয়। দেশ বিভাগের ফলে বাঙালি হিন্দুদের জন্য নিজস্ব হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনিই ছিলেন নেহরু ঘরানার রাজনীতির বিরোধী রাজনীতির জনক। ঠিক স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে ভারতীয় পার্লামেন্টে পণ্ডিত জওহরলাল নেহরুর মুখের উপর কথা বলার সাহস ও শক্তি একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জিরই ছিল। তিনি নেহরুর ইংরেজি বক্তব্যকে ব্যঙ্গ করতেও ছাড়েননি। তিনি নেহরুজির মুখের উপর বলেছিলেন, আপনার ইংরেজি বক্তব্যে যতবার বাট, হোয়াট, হু শব্দগুলি ব্যবহার করেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলিনের ছাতায়ও অতগুলো ফুটা আছে কি? নেহরুজি হেসে দিয়ে শ্যামাপ্রসাদজির ব্যঙ্গকে তারিফ করেছিলেন। প্রসঙ্গটি এই জন্যই টানলাম, তখনকার দিনে রাজনৈতিক সৌজন্য ছিল যা বর্তমান যুগে হারিয়ে গেছে। এই নেহরুজি আবার কাশ্মীরের শেখ আবদুল্লাহকে দিয়ে শ্যামাপ্রসাদজিকে হত্যা করিয়েছিলেন। তিনি নেহরুজির কাশ্মীর নীতির বিরোধিতা করে কাশ্মীরে ঢুকেছিলেন, সেখানেই তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। কেউ কোনোদিন কল্পনা করতেও পারেনি যে বিহারে নিতিন নবীন রাষ্ট্রীয় সভাপতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিজেপির নবনিযুক্ত সভাপতিকে মাই বস বলে উল্লেখ করলেন। বিষয়টি ভীষণ ইঙ্গিতপূর্ণ। বয়স অল্প হলে কি হবে, তিনি দলের সর্বোচ্চ পদে বসেছেন। প্রধানমন্ত্রী যদি তাকে সম্মান না দেন, কে তাকে সম্মান দেবে? যেহেতু দলে প্রচুর বয়স্ক নেতৃত্বরা আছেন,
বিভিন্ন পরিবার কেন্দ্রিক দলের এর থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেসের মতো বিজেপিতে কেউ দীর্ঘদিন ধরে দলীয় পদে থাকতে পারে না। একটা নির্দিষ্ট সময় পরে তাকে দলীয় পদ ছাড়তেই হবে। এই জন্যই বিজেপিকে বলা হয় এ পার্টি উইথ ডিফারেন্স। ভারতবর্ষের প্রাচীনতম দল কংগ্রেসও পরিবারতান্ত্রিক দল হয়ে গেছে। অন্যান্য দলকে এই থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। কে বলতে পারেন মোদিজির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? এটাই বিজেপি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আমার প্রতিবেদনটি যে যেখান থেকে শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সাপোর্ট করুন। বিহার থেকে এই প্রথম কোনো নেতাকে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি হিসাবে নিযুক্ত করা হলো। নীতিন নবীনের পিতাজি নবীন কিশোর শর্মা বিহার বিজেপির গরিষ্ঠ নেতা এবং পাটনা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন। তার অকাল মৃত্যুতে 2006 সালে মাত্র 26 বছর বয়সে ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি আরজেডির হেভিওয়েট প্রার্থীকেও বিশাল ব্যবধানে পরাজিত করেন। 5 বারের বিধায়ক এবং বিহার সরকারের গুরুত্বপূর্ণ PWD দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তার নামে ভারতীয় মিডিয়ায় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে চর্চা হচ্ছে। বিজেপি কীভাবে এইরকম একজন অখ্যাত ব্যক্তিকে জাতীয় স্তরে তুলে আনলো সেটি এক মহাবিস্ময়। বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি পদে বিভিন্ন নাম মিডিয়ায় আলোচনায় উঠেছিল। প্রথমে মনে করা হয়েছিল কোনো মহিলাকে ওই পদে বসানো হবে। সেই মতো হরিয়ানা থেকে একজন মহিলার নামও ও দক্ষিণ ভারত তামিল একজন মহিলার নাম মিডিয়া চর্চায় এসেছিল। পরে মহারাষ্ট্রের নীতিন গডকরির নামও শোনা যাচ্ছিল। নীতিন গডকরি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর সড়ক পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। তার নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবেও চর্চা হচ্ছে। তবে তিনি মোদি অমিত শাহের একান্ত অনুগত নন। কিন্তু নীতিন নবীন মাননীয় মোদিজি ও অমিতজির অত্যন্ত স্নেহভাজন, সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। নীতিন নবীনের পরিবার ঘনিষ্ঠ পরিবার। যদি রাষ্ট্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর ভিতর দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় তবে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সত্যটি আমাদের বুঝতে হবে। বিজেপিতে 45 বছরের মধ্যে ব্যক্তিদেরকে সাংগঠনিক পদে বসানোর পরিকল্পনা চলছে। সেই হিসাবে নীতিন নবীন সাংগঠনিক দায়িত্ব পেলেন। আমরা আশা রাখব নীতিন নবীনের সুযোগ্য নেতৃত্বে দল আরও উচ্চতায় আরোহণ করবে। দল পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে আরও শক্তিশালী হবে। সে ইঙ্গিত তো ইতিমধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। গত পৌর নির্বাচনে কেরলে বিজেপি ভালো ফল করেছে। কর্ণাটকে পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করেছে। দক্ষিণী রাজনীতির নিয়ামক ভূমি তামিলনাড়ুতে বিজেপি সমাজের অন্তঃস্থলে ঢোকার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। হিন্দু সভ্যতা ও তামিল বা দ্রাবিড় সভ্যতার মিলনের চেষ্টা করা হচ্ছে। দ্রাবিড় সভ্যতায় রামকে নয় রাবণকে পূজা করা হয়। নীতিন নবীন ছত্তিশগড়, আসাম ও উড়িষ্যায় নেতৃত্ব দিয়ে দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন। আমরা আশা রাখব তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে। দায়িত্ব নিয়েই তিনি যে বক্তব্য রেখেছেন তা একটু শুনে আসি। हमारे बीच में भारतीय जनता पार्टी के पूर्व के राष्ट्रीय अध्यक्ष, वर्तमान में भारत सरकार के रक्षा मंत्री आदरणीय श्री राजनाथ सिंह जी, भारतीय जनता पार्टी के पूर्व के अध्यक्ष
और हमारे गृह मंत्री आदरणीय श्री अमित शाह जी, और मैं जिस शख्सियत को सबसे पहले आज के इस अवसर पर जरूर प्रणाम करना चाहता हूं और नमन करता हूं, अभिनंदन करता हूं, अपने निवर्तमान अध्यक्ष और भारत सरकार के केंद्रीय स्वास्थ्य मंत्री आदरणीय जेपी नड्डा जी को, हमारे पूर्व राष्ट्रीय अध्यक्ष और देश में सड़क परिवहन और राज्य मार्ग मंत्री के रूप में अपना अलग छवि बनाने वाले आदरणीय नितिन गडकरी जी, भारतीय जनता पार्टी के सभी संसदीय बोर्ड के सदस्यगण, राष्ट्रीय संगठन महामंत्री BL संतोष जी, और जिन्होंने इस पूरी चुनाव प्रक्रिया को और हम कह सकते इस संगठन पर्व को नेतृत्व दिया, वैसे अपने के लक्ष्मण जी, सभी राज्यों के माननीय मुख्यमंत्रीगण, हमारे सभी केंद्रीय मंत्रीगण, माननीय उप मुख्यमंत्रीगण, भारतीय जनता पार्टी के सभी राष्ट्रीय पदाधिकारीगण, सभी प्रदेशों से आए हुए हमारे माननीय प्रदेश अध्यक्षगण, माननीय संगठन महामंत्रीगण और हमारे सभी इस राष्ट्रीय परिषद के जो हमारे नुमाइंदे प्रतिनिधि यहाँ उपस्थित हुए हैं, मैं उन सभी को का अभिनंदन करता हूँ और साथ ही साथ देश भर के सभी कार्यकर्ताओं को और यहाँ पर उपस्थित सभी कार्यकर्ता भाइयों को भी बहुत बहुत अभिनंदन और धन्यवाद करता हूँ। आज मैं सर्वप्रथम हृदय की गहराइयों से आप सबका आभार व्यक्त करता हूं जो हमारे मंच पर शीर्ष पर बैठे हैं, हमारा शीर्ष नेतृत्व और यहाँ पर बैठा हुआ पार्टी का वैसा नेतृत्व जिसने हर बूथ तक भाजपा के विस्तार में योगदान दिया है। आपने मुझ जैसे सामान्य कार्यकर्ता को पार्टी का इस सर्वोच्च पद तक पहुंचाने का अवसर दिया है। मैं इसके लिए आप सभी को प्रणाम करता हूं। माननीय आदरणीय प्रधानमंत्री जी, मैं हृदय से आपका आभार व्यक्त इसलिए करता हूं क्योंकि हम लोग ने हमेशा दूर से ही एक कार्यकर्ता के रूप में किस प्रकार से आप देश सेवा का काम लगातार कर रहे हैं। তিনি বলেছেন রাজনীতি 100 মিটার স্প্রিন্ট নয়, ম্যারাথন রেস, টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। তিনি আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়ানো সম্ভব হবে এবং পশ্চিমবঙ্গে সনাতনী আদর্শ জয়যুক্ত হবে। তার আরও বক্তব্য, রাজনীতিতে হতাশার কোনো স্থান নেই, সংঘর্ষ করেই এগিয়ে যেতে হবে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তৃণমূলের মাস্তানি গুন্ডামি, বিজেপি করার অপরাধে কাউকে কান ধরে উঠবোস করানো হচ্ছে তো কাউকে তৃণমূল পার্টি অফিসে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বিজেপি না করার জন্য অঙ্গীকারপত্র নিচ্ছে। আবার অন্যদিকে তৃণমূল নেতারা বিজেপিতে ঢোকার জন্য ইট বিছিয়ে রাখছে। এই চিত্র কালচিনি থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে। যারা গুন্ডামি করতে দিন এবং এর ফল একদিন ভোগ করতেই হবে। তৃণমূল আমাদের তুফানগঞ্জে বিজেপি পার্টি অফিসে ঢুকে কর্মীদের মেরেছে, মারগঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে 2 ট্রলি গোবর ফেলে দিয়েছে। গতকাল অভিষেকের জনসভাগুলোতে কী চিত্র দেখা যাচ্ছে সম্মানীয় দর্শক, ইউটিউবগুলো একটু ঘাটুন, দেখবেন মমতা অভিষেকের জনসভাগুলোতে লোক নেই। গরুর ডাঙ্গোয়ালদের মতন করে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তারা উপস্থিতি দিয়েই সভাস্থল ছেড়ে দলে দলে বেরিয়ে যাচ্ছে। কার্যত ফাঁকা মাঠেই মমতা অভিষেকদের বক্তৃতা দিতে হচ্ছে। ইহাকে ইঙ্গিত বহন করে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, যেমন বাবুল সুপ্রিয়, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, তারা এখন বিজেপিতে ফেরার জন্য ফেসবুকে নানা অনুনয়মূলক পোস্ট দিচ্ছেন। বিশ্বাসঘাতকদের পুনরায় দলে নেওয়া ঠিক হবে না। হাজার চেষ্টা করলেও তৃণমূল বা সুমন কাঞ্জিলালরা আলিপুরদুয়ারে জিততে পারবেন না। তারা এখন এই সত্যটি উপলব্ধি করতে পারছেন। যারা এখনও মাস্তানি করে বেড়াচ্ছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন না, নেতাদের উস্কানিতে লাফাচ্ছেন। তবে লাফান, কোনো অসুবিধা নেই। গুন্ডামি মস্তামি ছাড়া তৃণমূলের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের কোচবিহারে অভিষেকের জনসভার চিত্রটি কেমন ছিল?
রাস্তা থেকে সরকারি বেসরকারি সব বাস তুলে নিয়ে গিয়ে লোক নিয়ে গিয়েছিল। তৃণমূল লোকজন কি সভাস্থলে ভিড় করছে? তাহলে জেলার সভাপতিকে গান বন্ধ করে বারবার কেন ঘোষণা করতে হয়েছে আপনারা মাঠে প্রবেশ করুন? লোকজন রাস্তায় দাঁড়িয়েছিল, বিপদে পড়ে যেতে হয়েছে, তাই বিরক্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, মাঠে প্রবেশ করেনি। আমার ওয়ার্ড কমিশনারকে দেখলাম সকালবেলা থেকেই এক এক বাড়িতে 10-12 বার করে গিয়েও লোক বের করতে পারছে না। আবারও বলছি, ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে? খাওয়া দিয়েও বাসের লোক ভরছে না। গুটি কয়েক লোক নিয়ে বাস সভাস্থলের দিকে যাচ্ছে। লোক দেখানোর জন্য বাসের ভিতরে ফাঁকা, কিন্তু ছাদে লোক ভর্তি। এ আর কতদিন চলতে পারে? সুতরাং হতাশ হবার কিছু নেই। কেন্দ্রীয় সরকার বা ভারতের নির্বাচন কমিশন যদি সঠিকভাবে ভোট করাতে পারে বা গণনা কেন্দ্রে কোনো কারচুপি না হয়, তাহলে 26-এই তৃণমূল ওয়াশ আউট হয়ে যাবে। তৃণমূলের ঝান্ডা ধরার লোক খুঁজে পাবে না। সুতরাং যারা গুন্ডামি মাস্তানি করছেন, একটু বেশি করে করুন, মাস্তানি গুন্ডামি করুন, লোকে দেখুক। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।